Hello learners, welcome to our YouTube channel WBPSCGS 101। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্ট নিয়ে। যে ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্টে যেখানে প্রত্যেকটা স্ট্রাকচার থাকবে এমসিকিউ রূপে, এবং সেই এমসিকিউগুলোকে আমরা আলোচনা করব। তোমাদের যেখানে বোঝার অসুবিধা হবে বা যেখানে বুঝতে পারবে না, সেই জায়গাটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবে। তোমরা কোয়ারি না করলে বা না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না। আর অবশ্যই কিন্তু তোমরা আনএকাডেমি তোমাদের প্রথমে ক্লাস শুরু করার আগে আমি বলতে চাই যে প্রত্যেকে কিন্তু আনএকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করো প্লে স্টোর থেকে। আর প্রত্যেকে কিন্তু প্রতিদিন যে স্পেশাল ফ্রি ক্লাসগুলো হয় সেগুলো জয়েন করো। ক্লাস ভালো লাগলে প্রত্যেককে কিন্তু ডিসক্রিপটিভ ক্লাসে জয়েন করা দরকার আছে, কারণ এই পিডিএফগুলো তোমরা ক্লাসে পাবে, সেই প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, এবং প্রত্যেকটা জিনিসকে তোমাদের বুঝতে গেলে তোমাকে কিন্তু ডিসক্রিপটিভ বা তোমাকে ডিটেল স্টাডি কিন্তু করতে হবে। তো এই ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্ট বা ভারতের বৈপ্লবিক আন্দোলনগুলোকে আমরা, স্বাধীনতার বৈপ্লবিক আন্দোলন সম্পর্কে আমরা পড়ব। তো যেখানে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই ইউটিউবের মাধ্যমেও রমিলা 101 বা তোমরা করতে পারো RAMIL এই কোডটা দিয়েও তোমরা কিন্তু জয়েন করতে পারো। এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তো এবার বিষয়টা হচ্ছে যে ডিসকাশন অন ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্ট থ্রু এমসিকিউজ প্রেজেন্টেড বাই মি রমিলা মজুমদার। এভরিডে আনএকাডেমি যে লার্নিং অ্যাপস, ওখানে আমার ক্লাস থাকে। স্পেশাল ক্লাস মানে হচ্ছে যেটা ফ্রি ক্লাস, সেটা 10টা থেকে 11টা থাকে, আর যেটা 7:30 থেকে 8:30 টাইম থাকে। আর ক্লাস থাকে 2টো থেকে 3টে, ঠিক আছে? রেগুলার কিন্তু তোমরা যারা ক্লাসের স্টুডেন্ট তারা ক্লাসে জয়েন করো 2টো থেকে 3টে, যারা ক্লাসে জয়েন করোনি তারা ফ্রি ক্লাসে কিন্তু জয়েন করো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথমেই আছে তেভাগা মুভমেন্ট। হোয়ার ডিড দ্য তেভাগা পিজেন্ট মুভমেন্ট অকিউর 1946-এ? তো আমরা দেখতে পাচ্ছি ওড়িশা আছে, বেঙ্গল আছে, বিহার আছে, উত্তরপ্রদেশ আছে। তো তেভাগা মুভমেন্টের জায়গা আমরা সবাই জানি, তেভাগা মুভমেন্ট শুরু হয় হচ্ছে বাংলা থেকে, ঠিক আছে? তেভাগা মুভমেন্ট অ্যাকচুয়াল কী ধরনের মুভমেন্ট ছিল এটা আমাকে জানতে হবে। আর আমরা জানি যে তেভাগাকে আমরা প্রায় একটু আমাদের কন্ট্রোভার্সি আছে, যেখানে আমরা কি বলি যে তেভাগা মুভমেন্ট হচ্ছে আমাদের শেষ স্বাধীনতা আন্দোলন, ঠিক আছে? স্বাধীনতা মানে আমরা বলতে পারি যে স্বাধীনতা মানে ওই সময় আমাদের শেষ আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে জমিদারি প্রথা বা ল্যান্ড রেভিনিউ সিস্টেম আমরা বলতে পারি। তো এখানে তেভাগা মুভমেন্ট হচ্ছে পিজেন্ট মুভমেন্ট বলি। তেভাগা কথাটার মানে হচ্ছে তিন ভাগ তেভাগা, ঠিক আছে? তো এখানে এই 3 ভাগের মধ্যে যে শেয়ারটা, যেটা জমিদার সম্প্রদায় এবং পিজেন্টদের মধ্যে যে শেয়ারটা হবে, যেটাকে যে জমিদার সম্প্রদায়কে আমরা কি বলি, জোটেদার বলি। এই জোটেদার আর পিজেন্টদের মধ্যে যে শেয়ারটা হবে, এই শেয়ারটা নিয়ে হচ্ছে আমাদের এক মানে বিষয়টা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তেভাগা মুভমেন্ট ওয়াজ আ মুভমেন্ট অফ আ শেয়ার ক্রপার অফ বেঙ্গল ডিমান্ড 2/3 ইনস্টেড অফ হাফ অ্যাজ দ্য প্রোডাকশন। মানে এখানে যদি 3 ভাগ হয়, আমি এখানে দুটো সেকশনকে ভাগ করছি, একজন হচ্ছে পিজেন্ট, একজন হচ্ছে জমিদার বা জোটেদার যাই বলি না কেন। তো এখানে যদি 3 ভাগ টোটাল হয়, তাহলে পিজেন্টরা কি পাবে? পিজেন্টরা এখানে আমাদের ডিমান্ড করছে, যেটা এতদিন পেতো, কত পেতো আগে বলে দিই। এরা পেতো 1 ভাগ, এরা পেতো 2 ভাগ। আন্দোলনের মাধ্যমে যারা ডিমান্ড করছে যে পিজেন্টদের 2 ভাগ চাই আর জমিদারদের দেওয়া হোক 1 ভাগ, মানে 2/3 আর 1/3, ঠিক আছে? এখানে কিন্তু এই হচ্ছে ডিমান্ড ছিল, আর এখান থেকে কিন্তু আন্দোলন। এবং আমরা জানি এই আন্দোলনকে কারা কারা সাপোর্ট করেছিল, যেখানে আমাদের কৃষাণ সভা আমরা জানি, এবং আমরা মুসলিম লীগের সাপোর্ট কিন্তু এখানে দেখা যায়। আর এখানে কিন্তু আমরা কি দেখতে পারি, নারী বাহিনী, যে মহিলারা পার্টিসিপেট করেছিলেন এখানে। তো যাই হোক, এখানে নেক্সট এবার যেটা আমরা করব, সেখানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলেছে যে বারীন্দ্র কুমার ঘোষ ওয়াজ আ মেম্বার অফ হুইচ রেভলিউশনারি অর্গানাইজেশন অফ বেঙ্গল? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টে অপশন আছে। অনুশীলন সমিতি আছে, স্বদেশ বান্ধব সমিতি আছে, ভারতী সমিলি আছে, এবং সাধনা সমাজ আছে। তো বারীন্দ্র কুমার ঘোষ আমরা জানি যে উনি আমাদের আর্লি রেভলিউশনারি অর্গানাইজেশন বেঙ্গলে হচ্ছে অনুশীলন সমিতি। তো এই অনুশীলন সমিতি আমাদের কত সালে আসে, সেটা হচ্ছে আমরা জানি যে 1902-তে।
1902-তে আমরা অনুশীলন সমিতি ফাউন্ডেশন দেখতে পাই সতীশ বাসু, এবং আমরা দেখতে পাই যে প্রমথনাথ মিত্র, যিনি রিয়েল ফাউন্ডার ছিলেন এই সমিতি। এবং পরবর্তীকালে দেখি যে যখন পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট, এবং তার প্রাক্কালে আমরা একটি অনুশীলন সমিতি তারপর ভাগ হয়ে যায় দুটো ভাগে, ঢাকা আর কলকাতা। এবং এই কলকাতা অনুশীলন সমিতিরই বলতে পারি একটা পার্ট বা একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের যুগান্তর, যুগান্তর পত্রিকা, যুগান্তর সমিতি। যে যুগান্তর সমিতি যেখানে অ্যাক্টিভ যারা যারা লিডার ছিলেন, যেমন ধরো রাসবিহারী বোস ছিলেন, ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন, তারপরে আমাদের বারীন্দ্র কুমার ঘোষ ছিলেন, অরবিন্দ ঘোষ ছিলেন, ঠিক আছে, যতীন মুখার্জি ছিলেন, যাকে আমরা বাঘা যতীন হিসাবে জানি। এরা প্রত্যেকে অ্যাক্টিভ লিডার ছিলেন এখানে এই অনুশীলন। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে অনুশীলন সমিতি। তো বারীন্দ্র কুমার ঘোষ আমরা জানি যে আলিপুর কনস্পিরেসি কেসের সাথে, যেখানে বারীন্দ্র কুমার ঘোষ হচ্ছে আমাদের যে মুরারি পুকুর, যে এটা আলিপুর কনস্পিরেসি কেসে বা আলিপুর ষড়যন্ত্র মামলাতে যে বোমা ফ্যাক্টরি, মুরারি পুকুর বোমা ফ্যাক্টরি, তো সেই মুরারি পুকুর বোমা ফ্যাক্টরিতে যে বারীন্দ্র ঘোষ, এবং আমরা জানি যে বারীন্দ্র ঘোষ কিন্তু ইন্ডিয়ান হাউস থেকে উনি প্রশিক্ষিত, উনি কিন্তু গুলি চালনা, বিভিন্ন রকম বৈপ্লবিক যে কার্যকলাপ, হাতিয়ার চালানো, এগুলো কিন্তু উনি শিখেছিলেন, উনি ট্রেনিং নিয়েছিলেন বিকাজি কামা, শ্যামজি কৃষ্ণ বর্মা যে ইন্ডিয়ান হাউস। এবং সেখান থেকে ফিরে এসে উনি কিন্তু এই যে মুরারি পুকুর যে বোম ফ্যাক্টরি, সেখানে কিন্তু বম মেকার ছিলেন হচ্ছে উল্লাসকর দত্ত। এবং আমরা জানি আলিপুর কনস্পিরেসি কেসে আমাদের অরবিন্দ ঘোষ, তার সাথে বারীন্দ্র ঘোষ, তার সাথে উল্লাসকর দত্ত, এরা প্রত্যেকে ছিলেন। যে সব থেকে ভয়ঙ্কর চার্জ ছিল ষড়যন্ত্র মামলাতে, সেখানে কিন্তু বারীন্দ্র ঘোষ এবং উল্লাসকর দত্তের উপরে পড়ে, যেখানে উল্লাসকর দত্তের তো ফাঁসি হয়, বারীন্দ্র কুমার ঘোষের, চিত্তরঞ্জন দাস ছিলেন ডিফেন্স লয়ার, আমরা জানি বারীন্দ্র কুমার ঘোষের কিন্তু যাবজ্জীবন হয়। তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে? এখানে আমাদের আনসার হবে অনুশীলন সমিতি, অপশন এ হবে কারেক্ট আনসার। তাহলে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, বারীন্দ্র কুমার ঘোষ অর বারীন্দ্র ঘোষ অর পপুলারলি নোন অ্যাজ বারিন ঘোষ, যেখানে আমরা দেখতে পাই was an Indian revolutionary journalist. He was one of the founding member of the Jugantar Bengali Weekly, a revolutionary outfit in Bengal. Barindra Ghosh was the younger brother of the Sri Aurobindo. Barin came back to India, Kolkata 1902 এবং স্টার্ট করেছিলেন revolutionary activity group in Bengal with the help of the Jotindranath Banerjee. In 1906 he started publish Jugantar, a Bengali উইকলি। তাহলে যুগান্তর পত্রিকা কি ছিল? উইকলি পেপার ছিল। তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। অ্যান্ড দ্য রেভলিউশনারি অর্গানাইজেশন নেম যুগান্তর সুন ফলো। তো যুগান্তর ওয়াজ ফর্ম ইনার সার্কেল অনুশীলন সমিতি, আমরা অনুশীলন সমিতিরই পার্ট এটা একটা, এবং স্টার্টেড প্রিপারেশন আর্মড মিলিটারি অ্যাক্টিভিটি অস্ট ব্রিটিশ ফ্রম ইন্ডিয়ান সয়েল। কিসের জন্য আন্দোলন করছে? ব্রিটিশকে ভারত ছাড়া করার জন্য, ব্রিটিশদের ভারত ছাড়া করার জন্য। তো বারীন্দ্র কুমার ঘোষ সম্পর্কে যেটুকু বলা যেতে পারে তো তোমরা দেখে নেবে। এখানে তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে ক্লাস টাইমটা, যেটা আনএকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করতে হবে তোমাদের প্লে স্টোর থেকে, এই টাইমটা কিন্তু প্রত্যেকে ফলো করো আমার ক্লাসের জন্য, যেখানে ইতিহাসের বিভিন্ন রকম কোয়েশ্চেন আনসার তোমরা জানতে পারবে। আর এখানে কিন্তু কোড ইউজ করো RAMIL, এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। এবার আমরা নেক্সট যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে when did the attempt of murder Kingsford was made at Muzaffarpur? When did the attempt of murder of Kingsford? কে জড়িত এর সাথে? প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম ঘোষ। অর্গানাইজেশন অনুশীলন সমিতি। মুজাফফরপুর কেসটাও তো আমাদের এর সাথেই জড়িত। পুরো আমরা কি বলি যে যুগান্তর সমিতিকে বন্ধ করার জন্য কিংসফোর্ড, যিনি ছিলেন আলিপুর সেশন কোর্ট বা জুডিশিয়াল কোর্টের ম্যাজিস্ট্রেট, চিফ ম্যাজিস্ট্রেট ছিলেন, যুগান্তর সমিতিকে বন্ধ করার জন্য। এবং এখানে একজন ছিল সুশীল সেন বলে, তাকে বিভিন্ন রকমভাবে কি অ্যারেস্ট করে কিভাবে যুগান্তরকে বন্ধ করা, টর্চার করা, এই প্রতিশোধ দিতে কিংসফোর্ডের ওপর কেন, কিংসফোর্ড কি চেষ্টা করেছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে? যুগান্তরকে বন্ধ করতে চেয়েছিলেন। তো এখানে আমরা কি দেখতে পাই? 1908 হবে আমাদের কারেক্ট আনসার, যেখানে আমরা পড়ব ক্ষুদিরাম বোস সম্পর্কে। ক্ষুদিরাম বোস আমরা জানি যে 4 বোন 3 ভাই, 7 ভাই বোন ওনারা ছিলেন, এবং যেখানে 7 বছর বয়সে উনি ওনার বাবা মাকে হারান।
এবং ক্ষুদিরাম বোস 1902-3 অরবিন্দ ঘোষ এবং ভগিনী নিবেদিতার একটি বক্তৃতা, মানে ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে একটি বক্তৃতা হয়, যে বক্তৃতায় উনি যোগদান করেন, উনি ইন্সপায়ার্ড হন জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে এবং উনি যোগদান দেন এবং যোগদান করেন অনুশীলন সমিতিতে। এবং সেখানে হেমচন্দ্র কানাঙ্গু বোম মেকার, আমরা জানি যে এই যে কাণ্ড, মানে যেটা মুজাফফরপুর কেস হয়, সেখানে কি বোমা ইউজ করা হয়েছিল, সেখানে পাইরিক অ্যাসিড বোমা ইউজ করা হয়েছিল। ইন 1908 ক্ষুদিরাম অ্যালং উইথ প্রফুল্ল। এবং আরো একটা বিষয়, যে এখানে সব ঠিক আছে, ক্ষুদিরাম বোস আমরা জানি কি, দেখো আলিপুর কনস্পিরেসি কেস যখন আমরা পড়ি বা আলিপুর ষড়যন্ত্র মামলা যখন আমরা পড়ি, তখন আমরা কিন্তু পাবলিক প্রসিকিউটর, ডিফেন্স লয়ার এদের নাম কিন্তু আমরা পড়ি, ঠিক আছে, যেখানে আমরা জানি আমাদের চিত্তরঞ্জন দাসের নাম ডিফেন্স লয়ার হিসাবে আমরা জানি। কিন্তু এখানে আলিপুর কনস্পিরেসি কেস পার্টটা তো আলাদা, ওটা তো 9 থেকে শুরু হলো। ওনার ডিফেন্স লয়ার কে ছিল? ক্ষুদিরাম বোস। তো তখন কিন্তু মনে রাখতে হবে নরেন্দ্র কুমার বাসু, এই নাম নরেন্দ্র কুমার বাসু ছিলেন কিন্তু ওনার বা ক্ষুদিরাম বোসের কিন্তু ডিফেন্স লয়ার। এখানে কিংসফোর্ড ওয়াজ নোন for his ruthless action against young political activists and was unpopular with the locals. এখানে তোমাদের একটা জায়গা করা রয়েছে, একটা ক্ষুদিরাম সম্পর্কে সুন্দর একটা তোমার একটা সম্পর্কে বলা রয়েছে সুন্দর করে সাজিয়ে, এটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ওনার পারপাস কি ছিল, এবং হি ফার্স্ট রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইনভলভ লিভিং বোম নিয়ার পুলিশ স্টেশন, ঠিক আছে। এবং আমরা জানি মুজাফফরপুর বা কনস্পিরেসি কেস যেখানে ওটা কি করা হয়, যেখানে কেনেডি, যেখানে কিংসফোর্ডকে তো মারার প্ল্যান, কিন্তু কিংসফোর্ড তো ছিলেন না, ছিলেন কে, মিস কেনেডি, মিসেস কেনেডি, মানে কেনেডির স্ত্রী এবং কন্যা ছিলেন। মানে এই জায়গাটা কিন্তু, এবং আমরা জানি যখন ক্ষুদিরাম বোসের এই যে আমাদের মুজাফফরপুর কেস, এই মুজাফফরপুর কেসে কিন্তু আমাদের ক্ষুদিরাম বোস অনেক অল্প বয়সে উনি ছিলেন দ্য ইয়াংগেস্ট রেভলিউশনারি অফ ইন্ডিয়া। এবার বিষয়টা হচ্ছে যে ওনার যে এই মুজাফফরপুরের কিন্তু তীব্র নিন্দা করেন গান্ধীজি, কারণ অসহায় দুই মহিলার মৃত্যু, একজন বাচ্চা একজন মহিলার মৃত্যু, এটা কিন্তু নিন্দা, কিন্তু সাপোর্ট কে করেছিলেন, সাপোর্ট করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এটা ভালো করে পড়তে হবে। নেক্সট এবার যেটা আমরা পড়বো, who defend অরবিন্দ ঘোষ in the আলিপুর কনস্পিরেসি কেস। তো তোমরা বুঝতেই পারছো এখানে কে হতে পারে, চিত্তরঞ্জন দাস হবে এখানে আমাদের কারেক্ট আনসার। চিত্তরঞ্জন দাস ইজ জেনারেলি রেফার টু দেশবন্ধু, ওনাকে দেশবন্ধু নামে আমরা জানি। চিত্তরঞ্জন দাস কার পলিটিক্যাল গুরু ছিলেন? উনি পলিটিক্যাল গুরু ছিলেন সুভাষচন্দ্র বসু। Chittaranjan Das is generally referred as Deshbandhu, which means friend of the nation. Das completed his education in England, where he became a barrister. His political career began in 1909, when he successfully defended Aurobindo Ghosh on charge involvement. কিন্তু আলিপুর বোমা কনস্পিরেসি কেসে কিন্তু অতটা বেশি আরোপ ছিল না অরবিন্দ ঘোষের উপর। এখানে আরোপ ছিল মেন কার উপরে? আরোপ ছিল উল্লাসকর দত্ত আর বারিন্দ ঘোষ, যার জন্য এদেরকে, যেমন অরবিন্দ ঘোষকে কোনো বিনা প্রুফ, কোনো প্রুফ, ওনার কোনো শক্ত প্রুফ ছিল না, যার জন্য ছেড়ে দিতে পারে। কিন্তু যারা ছিল উল্লাসকর দত্ত, বারিন্দ্র ঘোষ, তাদের কিন্তু ছাড়তে পারেনি, ঠিক আছে। একজনের যাবজ্জীবন হয়, একজনের ফাঁসি হয়। নেক্সট, প্রত্যেককে বলা হচ্ছে, যদি আমার মনে হয় তোমাদের আমার ক্লাস থেকে তোমাদের হেল্প হচ্ছে, উপকার পাচ্ছ, তোমরা তোমাদের পরীক্ষার জন্য তোমরা জানতে পারছো কিছু, তাহলে অবশ্যই এই রেফারেল কোডটা ইউজ করে তোমরা আনএকাডেমি পেড কোর্সে কিন্তু জয়েন করো যত তাড়াতাড়ি সম্ভব। নেক্সট হচ্ছে, who started the organized revolt by Indian sepoys and revolutionaries around 1930? Who started?
কে চেষ্টা করছে? বাঘাযতীন, অরবিন্দ ঘোষ, রাসবিহারী ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল। কে চেষ্টা করছে? হু অর্গানাইজ রিভোল্ট বাই ইন্ডিয়ান্স, সিপোইজ অ্যান্ড রেভলিউশনারিজ 1930? তো এখানে আমাদের কি আনসার হবে? রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ প্রথমে আমি তোমাদের কি বললাম কার সাথে জড়িত ছিল? যুগান্তরের সাথে। রাসবিহারী বোস যখন আলিপুর কনস্পিরেসি কেস হয়ে গেল তখন উনি কি করলেন? পালিয়ে উনি চলে গেলেন। ঠিক আছে, উনি দেরাদুনের একটি ফরেস্ট অফিসারে ক্লারিক্যাল ডিপার্টমেন্টে উনি কাজ করতেন এবং উনি সেই সময় উনি প্ল্যান করেছিলেন, আমরা জানি যে 1900 যেটা আমরা দেখতে পাই যে 12-এ দিল্লি কনস্পিরেসি কেস, এই দিল্লি কনস্পিরেসি কেসে হার্ডিঞ্জ হত্যা মামলা। ঠিক আছে, তো এখানে যখন উনি ওখানে হার্ডিঞ্জ হত্যা মামলাতে যখন উনি ফেলিওর হলেন ওখান থেকে উনি পালিয়ে যান এবং উনি পালিয়ে গিয়ে কোথায় যান? ফার্স্ট লাহোর কনস্পিরেসি, যেটা 1350, যেখানে গদরিজদের সাথে পাঞ্জাবে। ঠিক আছে, ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেস 21শে ফেব্রুয়ারি 1951। এবং ওখান থেকে তারপরে পিএন টেগর নিয়ে যখন ওখানেও আমরা জানি যে কৃপাল কার্তার সিং যিনি ছিলেন উনি বিশ্বাসঘাতকতা করেন। ঠিক আছে, এবং ধরা পড়ে যায় ওখানে সমস্ত গ্রুপ সবাই, এবং ওখানে ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট আরোপ করে 241 জনকে অ্যারেস্ট করা হয়, তার মধ্যে 41 জনের ফাঁসি হয়, 200 জনের জেল হয়। তারপরে তো উনি পিএন টেগর ছদ্মনাম নিয়ে উনি জাপান চলে গেলেন, আর সেই জাপানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করলেন, বিয়ে করলেন, ওনার ম্যারেজ লাইফ শুরু করলেন। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ওখান থেকে তারপরে ভারতবর্ষের বাইরে থেকে, যেহেতু আমরা জানি যে জাপান হচ্ছে এক্সিস পাওয়ারের মধ্যে পড়ে, তো সেই জন্য জাপান থেকেই কিন্তু উনি ভারতের বাইরে থেকে কিন্তু উনি শুরু করলেন আন্দোলন, ন্যাশনালিস্টকে সাপোর্ট করা। এখানে রাসবিহারী বোস সম্পর্কে কি বলা আছে? রাসবিহারী বোসের রেভলিউশনারি লিডার, কোথায় জন্মগ্রহণ করেন? ইন আ স্মল ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। হি ইজ সেড টু বি মেন প্ল্যানার অফ দ্য বম্ব অ্যাটাক। হার্ডিঞ্জ played a crucial role in the Ghadir conspiracy, a conspiracy to attack British army from inside, known as the Master of Disguise. He was the founding father of the Indian National Army that Subhash Chandra Bose capitalized on later. নেক্সট যে প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এই 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভগৎ সিং and Botukeshwar Datta threw bomb in the Legislative Assembly 1929-এ। কারেক্ট আনসার তো এটা। ঠিক আছে, এটা ঠিক রিজন বলেছে they wanted to kill some members of the Legislative Assembly as a revenge of the death of the Lala Lajpat Rai। না, একদমই না। কিসের জন্য বোমা ফেলেছে? বোমা ফেলেছে কিসের জন্য? বোমা ফেলেছে হচ্ছে পাবলিক সেফটি বিলের বিরোধিতা করার জন্য এবং গভর্নমেন্টকে সতর্ক, এবং ওখানে ওই স্টেজেই নিজেদেরকে ধরা দেয় ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তার কারণ হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে, যেটা বাজেভাবে পলিটিক্স করে বলা হচ্ছিল যেখানে জনগণের কাছে, যে এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, খুন জখম এর সাথে যুক্ত হচ্ছে। কিন্তু এখানে ভগৎ সিং দেখলেন তাদের উদ্দেশ্যটাকে বাজে বা নেগেটিভ পর্যায়ে নিয়ে গেছে। এটা তো তাদের উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল বিপ্লবকে মহান পর্যায়ে পৌঁছানো, বিপ্লবকে একটা ইয়াং জেনারেশনের কাছে একটা এনকারেজ করা, বিপ্লবে বা মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেখানে যদি ভয় পেয়ে যদি পিছিয়ে যায় তাহলে তো সেখানে তারা সাকসেসফুল হলো না। তারা কি করলো? তারা কিন্তু এখানে নিজেদেরকে ধরা দিয়ে দিল। এই ঘটনাটা কেন তারা করেছিল? তারা এখানে এমন বোমা ফেলেছিল যাতে সেরকম কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। এবং আমরা জানি বোমা কে তৈরি করেছিলেন, এখানে যতীন দাস। ঠিক আছে, তাহলে এখানে যে আনসারটা হবে, এখানে আনসারটা হবে আমাদের A is true but R is false। এবার যদি বলা হয় যে এই যে পাবলিক সেফটি বিলটা কি ছিল, আমরা জানি যে 1925, 1924 এই টাইমটা আমরা কি দেখতে পেয়েছি, আমরা আগের ক্লাসেই বলছিলাম, এই সময় আমরা দেখতে পেয়েছি যে কমিউনিস্ট আন্দোলন আমরা দেখতে পাই। তো এই কমিউনিস্ট আন্দোলনে
যে বেড়ে যাওয়া, এটা ব্রিটিশদের প্রোডাকশন, যেটাকে আমরা শিল্পের ক্ষেত্রে কিন্তু একটা ক্ষয়ক্ষতির নিশানা। তো এই কমিউনিস্ট অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্য, ইল্লিগাল করার জন্য তারা কি এনেছিল? দুটো বিল। একটা হচ্ছে পাবলিক সেফটি বিল, আর একটা হচ্ছে আমাদের স্ট্রাইকের বিরোধিতা করা। ঠিক আছে, তো এখানে হচ্ছে পাবলিক সেফটি বিল হচ্ছে যে এই যে করা হচ্ছে, এই যে আন্দোলন করা হচ্ছে, এগুলো কি সাধারণ জনজীবনকে ব্যাহত করছে। ঠিক আছে, সাধারণ জনজীবনকে ব্যাহত করছে। তার জন্য গভর্নমেন্ট কি করছে? পাবলিকের সেফটির জন্য এই মুভমেন্ট, এই আন্দোলনকে ইল্লিগাল হিসাবে ঘোষণা করা হবে। এটা লেজিসলেচারে তোলা হবে। এই বিলের বিরোধিতার জন্য বোমা ফেলা হয়েছিল। নেক্সট হচ্ছে আমরা যেটা আলোচনা করব, গিভেন বিলো ইজ আ লিস্ট অফ অর্গানাইজেশনের লিস্ট আছে। এখানে সিলেক্ট দোজ গিভেন বিলো দ্য লিস্ট। অভিনব ভারত আছে, নিউ ন্যাশনালিস্ট পার্টি, অনুশীলন সমিতি এবং ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। তাহলে আমরা কি দেখতে পাবো যে অভিনব ভারত সোসাইটি ওয়াজ আ সিক্রেট সোসাইটি ফাউন্ডেড বাই দামোদর সাভারকার 1904। অনুশীলন সমিতি organized in the first quarter 20th century supported revolutionary violence as a means of ending. The organization arose 1902, সব থেকে অল্প সময় যেটা আমরা বলতে পারি। তো এখানে যেগুলো হবে আমাদের কারেক্ট আনসার, লিস্ট অর্গানাইজেশন, সিলেক্ট দোজ গিভেন বিলো দ্য লিস্ট অফ অর্গানাইজেশন। তাহলে আমরা কি বলবো? 1 and 2, সি হবে কারেক্ট আনসার। একটা অভিনব ভারত হবে, একটা অনুশীলন সমিতি হবে, এই দুটো হচ্ছে অর্গানাইজেশন। তাহলে এখানে অভিনব ভারত কি সোসাইটি? অভিনব ভারতও হচ্ছে আমাদের কিন্তু ন্যাশনালিস্ট অর্গানাইজেশন বা রেভলিউশনারি অর্গানাইজেশন। ন্যাশনালিস্ট হচ্ছে রেভলিউশনারি অর্গানাইজেশন। তো এখানেও আমরা জানি যে বিখ্যাত 1909 নাসিক কনস্পিরেসি কেস, যেখানে অনন্ত লক্ষ্মণ কানহারে হত্যা করেছিলেন জ্যাকসনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং এখানে আমরা অভিনব ভারতকে আমরা ইন্ডিয়ান হাউসের সাথে মার্চ হতে দেখেছিলাম, যেখানে কার্জন উইলি যিনি ছিলেন, উনি ইন্ডিয়ান হাউসে তো ছিলেনই, ওই স্টুডেন্ট, যেখানে ইন্ডিয়ান হাউসে উনি ছিলেন, অ্যাসোসিয়েট ছিলেন ইন্ডিয়ান হাউসের সাথে। তার সাথে সাথে উনি কিন্তু অভিনব ভারতেরও মেম্বার ছিলেন, বিডি সাভারকার। আর অনুশীলন সমিতি সম্পর্কে তো বললাম। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, কনসিডার the following statement regarding specific nature of the communist revolutionary extremist movement in India. তাহলে এখানে কোনটা হবে কারেক্ট আনসার সেটা আমাদের বলতে হবে। এখানে অপশন 1 এ আছে both the communist and revolutionary extremist advocate India would be republic. Both the communist and the revolutionary extremist believe internationalism. Support bases of communist were labor, peasant and working class, where supporters of revolutionary extremists were middle class of cities. তাহলে এখানে বলেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, কোনটা কারেক্ট আমাকে বলেছে, কোনটা কারেক্ট? বোথ কমিউনিস্ট রেভলিউশনারি এক্সট্রিমিস্ট অ্যাডভোকেট ইন্ডিয়া উড বি রিপাবলিক। অনলি 1 হবে আমাদের কারেক্ট আনসার, অনলি 1, কারণ এখানে 2 কোনোভাবেই হবে না। 2 যেটা বলেছে ইন্টারন্যাশনালিজম ইচ্ছা ছিল কাদের? ইন্টারন্যাশনালিজম ছিল কমিউনিস্টদের, অনলি কমিউনিস্ট। রেভলিউশনারিদের কোনো আন্তর্জাতিক মানে যেতে হবে, আন্তর্জাতিক স্তরে যেতে হবে, এরকম কোনো চিন্তা ভাবনা তাদের ছিল না। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার একটাই হবে যে বোথ কমিউনিস্ট এবং রেভলিউশনারি এক্সট্রিমিস্ট অ্যাডভোকেট ইন্ডিয়া উড বি রিপাবলিক। এটা হবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। নেক্সট এবার যেটা আমরা পড়বো, বেসিক ডিফারেন্স বিটুইন কমিউনিস্ট এবং রেভলিউশনারি। কমিউনিস্টরা কি চেয়েছিল? কমিউনিজমের উদ্ভব হয় কি থেকে? এই ওয়ার্কার সেকশন, এই ওয়ার্কার সেকশনের দাবি দেওয়াকে মেনে নেওয়া, ইন্ডাস্ট্রিতে যে ক্যাপিটালিস্টদের যে প্রভাব প্রতিপত্তি সেটাকে কমানো এবং যথাযোগ্য ওয়ার্কারদের দাবি দেওয়াকে এস্টাবলিশ করা। যতদিন না দাবি দেওয়া মেনে নিচ্ছে ততদিন কমিউনিস্ট মুভমেন্ট চলবে এবং এই কমিউনিস্ট মেন্টালিটিকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরে পৌঁছে নিয়ে যাবে। তাহলে বিলিভড ইন ইন্টারন্যাশনালিজম, লেটার বিলিভড ইন ন্যাশনাল। বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনালিজম এবং কমিউনিস্টরা পরবর্তীকালে, যেটা ন্যাশনালিজমেও তারা বিশ্বাসী ছিলেন কিন্তু সেটা পরবর্তীকালে হয়। সাপোর্ট বেসিস অফ কমিউনিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রেভলিউশনারি এক্সট্রিমিস্ট
আর নিয়ার অ্যাবাউট সেম লেবারার, পিজেন্ট অ্যান্ড আদার ওয়ার্কিং ক্লাস। তাহলে এটা কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে হু রোট হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট। কে লিখেছিলেন এই গ্রন্থটি? হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট। সুভাষচন্দ্র বোস বলেছে, ক্ষুদিরাম বোস বলেছে, ভগৎ সিং বলেছে, মদনলাল ধিংরা বলেছে। এখানে আমাদের আনসার হবে ভগৎ সিং। কাকে লিখেছেন হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট? যেটা জিজ্ঞাসা ছিল, যেটা প্রশ্ন ছিল তার বন্ধু শচীন্দ্রনাথ সান্যালে। এখানে ভগৎ সিং এক্সপ্লেন করেছেন কেন উনি নাস্তিক হয়েছিলেন। যে ভগৎ সিং দিনে 1 ঘন্টা ধরে ঈশ্বরের নামগান করতো সে কেন এথিস্ট হয়েছে। এখানে হচ্ছে ভগৎ সিং হবে আমাদের কারেক্ট আনসার। ভগৎ সিং অলসো নোন অ্যাজ শহীদ ভগৎ সিং আমরা বলি। তো এখানে আমরা জানি যে এই যে গ্রন্থটা উনি লিখেছেন যে হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট, এটাই কিন্তু পরবর্তীকালে তেলেগু ল্যাঙ্গুয়েজে পাবলিশ হয়েছিল কুদিয়ার আশুতে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। কুদিয়াদাসু যে পত্রিকা। তো এবার বিষয়টা হচ্ছে এখানে আমাদের 10টা প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেভলিউশনারিজদের সম্পর্কে। তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত আনএকাডেমি ক্লাসে তোমরা আনএকাডেমি জয়েন করবি তারা প্রত্যেকে জয়েন করো। প্রতিদিন তোমরা এই ক্লাসটা প্রতিদিন ফলো করো। এখানে আমাদের WBPSC GS 101 প্রত্যেক দিন ফলো করো, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন রকম ইনফরমেশন পাবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আর এই প্ল্যাটফর্মে তোমরা কিন্তু দুটো সাবজেক্টের ওপর, যে মেন দুটো সাবজেক্ট সিভিল সার্ভিসে জোর দেওয়া হয়, যেখানে হিস্ট্রি আর অপরদিকে পলিটি। পলিটির জন্য রয়েছে অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং রাহুল চক্রবর্তী স্যার। হিস্ট্রির জন্য রয়েছেন দেবাশিস সাহা স্যার এবং আমাকে পাবে রমিলা মজুমদার, যেখানে আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যেটা করতে হবে যে যখনই তোমরা ইউটিউব চ্যানেল দেখবে তখন তোমরা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, বেল আইকন প্রেস করবে, আর অবশ্যই কিন্তু যেখানে জানতে হবে, জানার হবে বা যেখানে জিজ্ঞাসা রয়েছে সেটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আজকের ক্লাস এখানেই কমপ্লিট করলাম। দেখা হবে সামনের দিন। থ্যাংক ইউ।